অনেক কথাই এ জীবনে মনে হয়েছিল আগে যে এসব কথা বোধহয় কোনোদিনও বলতে হবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে সেসব কথাগুলো বলে ফেলতেই হবে। দেখুন, জীবনের আর কি আছে, কথা তো বলতেই হবে। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বঙ্গ বিজেপি এই দুজনের মধ্যে উত্তরবঙ্গকে নিয়ে একটা জায়গায় সাংঘাতিক মিল রয়েছে। আর সেটা হচ্ছে যে উত্তরবঙ্গে এর আগে বিন্দু মাত্র কোনো উন্নয়ন হয়নি। উত্তরবঙ্গে তো কিচ্ছু দেখা যেত না, উত্তরবঙ্গ সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত ছিল। উত্তরবঙ্গে তো মানুষজন কি যে করতেন, সেখানে মানুষ, রাস্তাঘাট তো কিছুই ছিল না, গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে নিচে নেমে আসতেন, এবং কারুর যদি হাসপাতালে যাওয়ার পরিস্থিতি হতো, হাত পা কেটে যেত, তাকে তো হাসপাতালে নিয়ে যাওয়াই যেত না, তাকে মোটামুটি খরচের খাতায় ফেলে দেওয়া হতো পাহাড়ের ওপর থেকে। এবার এই পর্যন্ত দুজনের মধ্যেই মনোভাবে যথেষ্ট মিল রয়েছে। পার্থক্যটা হয়ে যায় সেইখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে তিনি আসার পরেই উত্তরবঙ্গে উন্নয়ন হয়েছে। একেবারে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দারুণ ভালো রয়েছে, এখন দারুণ উন্নয়ন হয়েছে, এবং উত্তরবঙ্গকে এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় সারাক্ষণ কাতুকুতু দিয়ে হাসিয়েই রাখেন। আর উল্টো দিকে বিজেপির বক্তব্য হচ্ছে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত কোনো উন্নয়ন হয়ইনি, উত্তরবঙ্গ এখনো সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছে, এবং এখানে একটাই মাত্র সমাধান আছে, হয় কেকের মতো জায়গাটাকে কেটে ফেলতে হবে, আর না হলে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, তারপরে দেখুন উন্নয়ন কাকে বলে, আমরা দেখিয়ে দেব। এই হচ্ছে বিজেপির বক্তব্য। এখন কথাটা হচ্ছে যে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে এত বছরে এই দুই রাজনৈতিক দলের মধ্যে এত কথা খরচ করা হয়েছে, সেই প্রত্যেকটা শব্দ পিছু যদি 1 টাকা করে জমানো যেত, তাহলেও সেই টাকা দিয়ে উত্তরবঙ্গকে আমরা এতদিনে কিন্তু একদম সুইডেন বানিয়ে ফেলতে পারতাম। উইথ অল ডিউ রেসপেক্ট এই কথাটা বলছি। কিন্তু দেখুন, উত্তরবঙ্গে উন্নয়নের ছবি বদলেছে কি বদলায়নি সেই নিয়ে প্রশ্ন থাকলেও উত্তরবঙ্গের রাজনৈতিক মানচিত্রে মনে হয় অল্প অল্প করে বদল দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে নিশীথ প্রামাণিকের উত্তরবঙ্গে পরাজয়ের পর এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার জয়ের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গে অল্প অল্প করে কেমন যেন তৃণমূল কংগ্রেস ইঁদুরের মতো দাঁত বসাচ্ছে, শীত কাটছে। উত্তরবঙ্গ, যেটা বঙ্গ বিজেপির কাছে অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত হয়েছিল শেষ কয়েক বছরে, এবং শেষ কয়েক বছরে বলাই যায় যে বঙ্গ বিজেপির যে শক্তি রয়েছে, সেই শক্তির একটা অন্যতম উৎস তাদের জন্য হয়ে উঠেছিল উত্তরবঙ্গ। তো সেইখানেই কিন্তু অল্প অল্প করে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস দাঁত বসাতে শুরু করেছে। আপনারা জানেন, সুমন কাঞ্জিলাল থেকে শুরু করে একদম সাম্প্রতিকতম জন বার্লা, তারা চলে গেছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে। তারই সঙ্গে অনন্ত মহারাজ, যাকে দিয়ে বিজেপি কিন্তু উত্তরবঙ্গে একটা হিসাব লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু সেটা মোটেই কাজে দেয়নি, বরং অনন্ত মহারাজ বিজেপিকে বারবার বিব্রত করেছেন, নানা রকমভাবে বেকায়দায় ফেলেছেন। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে সামনের বছরেই নির্বাচন রয়েছে, শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির জন্য যে ডাক দিয়েছেন যে হিন্দু ভোট আমাদের, এই পন্থা অবলম্বন করেই যদি বঙ্গ বিজেপি এগোয়, তাহলে আলাদা আলাদা করে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দেখার মতো সুযোগ কি বিজেপির হবে? মনে হয় না। আর সেটা যদি না হয়, তাহলে কিন্তু সেই ফাঁক দিয়েই তৃণমূল কংগ্রেসের বারবারন্ত, সেই ফাঁক দিয়ে তৃণমূল কংগ্রেসকে উত্তরবঙ্গেও এগোতে দেখা যেতে পারে। এবং সেই কারণেই এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেছেন, এইটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা, কারণ বছর ঘুরলেই নির্বাচন, আর উত্তরবঙ্গ থেকে এইবার কিন্তু বেশ কয়েকটা সিট তাকে পেতেই হবে, এই রকম আশায় বুক বাঁধছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের প্রথম দিন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে নর্থ বেঙ্গল বিজনেস সামিটের আয়োজন করেছিলেন। উত্তরবঙ্গের সব শিল্পপতিরা সেখানে এসেছিলেন। সেই নিয়ে আলাদা করে একটা পর্ব করা হয়নি, কারণ দেখলাম সেই সভাটা জুড়ে শুধুই আপনি মাইবাপ, আপনি আমাদের সবকিছু, জি হুজুর জি হুজুর এই করে গেলেন ব্যবসায়ীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সবাই একই কথা বললেন যে আপনি আছেন বলেই আমরা আছি, আপনি আছেন বলেই শিল্প আছে, আপনি আছেন তাই, না হলে তো উত্তরবঙ্গে এতদিন ধরে বাঘ চড়ে বেড়াতো, আপনি এসেছেন তারপর থেকেই তো ছাগলকেও আমরা চড়তে দেখি, এইরকমই তেল মাখো, দেখতে থাকো, এই সমস্ত কথার মাধ্যমেই সভাটা শেষ হয়ে গেল। এবার সেই সভার পরে মনে হয় কেউ একটা টিপ্পনি কেটে দিয়েছেন, কেউ একটা প্রশ্ন করে ফেলেছেন যে আচ্ছা, এই যে এত শিল্পপতিরা এলেন, নর্থ বেঙ্গল বিজনেস সামিট হলো, তা সেখানে লগ্নি কত কি হবে, সেরকম কোনো কথাবার্তা হলো কি? এই প্রশ্ন নিশ্চয়ই কেউ করে ফেলেছেন। মানে দেখুন, আমরা প্রত্যেক বছর দেখি বেঙ্গল বিজনেস সামিট হয়, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, এবং সেখানে তো আমরা প্রত্যেক বছরই দেখতে পাই যে বাংলার মনের কোণে মৌ জমে। তো সেই রকমই কোনো মৌ নর্থ বেঙ্গল বিজনেস সামিট থেকেও কি জমলো? কোনো মৌ অন্তত স্বাক্ষর করা হয়েছে, এরকম কোনো খবর টবর, কোনো লগ্নির কোনো রকম আপডেট কিছু কি পাওয়া গেছে? এবার এই প্রশ্নটা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে প্রচন্ড রেগে গেছেন, কারণ আজকের সভায় উনি যখন কথা বলতে শুরুটা করলেন তিনি এই বলে, কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিবরিওয়ালার এখানে আছে, আমার সিএসরা সকলেই আছেন, আমরা মিটিং করলাম,
বলছে কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না, কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ব্যাস, দিদি তো বলেই দিয়েছেন, এরপর কিন্তু আর কোনো কথাই হবে না। এরপর আপনি আর কি বলবেন? দিদি বলে দিয়েছেন, ব্যাস। তবে শিল্পপতিদের এই যে সভাটা হয়েছিল সেখানে কিন্তু সব থেকে বেশি এই শিল্পপতিদের হিসেবটা যিনি নিয়েছেন তিনি হচ্ছেন উদয়ন গুহ। তিনি পরিষ্কার বলছেন ব্যবসায়ী শিল্পপতি, উত্তরবঙ্গের ব্যবসায়ী শিল্পপতিদের উদ্দেশ্যে যে দেখুন, আপনারা সবাই মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, মুখ্যমন্ত্রী আপনাদের এত সাহায্য করেছে সে কথা আপনারা বলছেন। তা মুখ্যমন্ত্রী আপনাদের এত সাহায্য করেছেন, কিন্তু উল্টো দিক থেকে আপনাদের সাহায্যটাও তো পেতে হবে, তাহলে তো আরো ভালো হবে বিষয়টা। তারই সঙ্গে উদয়ন গুহ বলছেন যে দেখুন, মুখ্যমন্ত্রী থাকলে তবেই কিন্তু শিল্প এগোবে, তবেই উত্তরবঙ্গ এগোবে। তো সেখানে আপনাদের তরফ থেকে সাহায্যটা মুখ্যমন্ত্রীর দিকে যে আসবে, সেখানে কিন্তু অনেকটা খামতি এখনো পর্যন্ত রয়েছে। সেই নিয়ে কিন্তু উত্তরবঙ্গের ব্যবসায়ী শিল্পপতিদের আরো ভাবতে হবে। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ওই দিক থেকেও সাহায্য আসতে হবে। এই কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার পর নাই খুশি হয়েছেন। উদয়ন গুহর প্রতিও তিনি যথেষ্ট প্রসন্ন এবং তিনি বলছেন যে হ্যাঁ, উদয়ন একদম ঠিক কথা বলেছে, আজ ভালো কথা বলেছে, পজিটিভ কথা বলেছে। অবশ্যই আপনাদের সকলের সমর্থন তো আমাদের সব সময় দরকার, আপনারা আমার পরিবারের অংশ। আর উন্নয়ন তো এমন হয়েছে যে আপনি লিখে শেষ করতে পারবেন না। মুখ্যমন্ত্রী আজকের সভা থেকে উত্তরবঙ্গে দাঁড়িয়ে এই কথা বলে দিয়েছেন। তিনি বলছেন যে দেখুন, বাংলার মানুষজন কিন্তু একেবারে বাংলার বদনাম আর সহ্য করবেন না। যারা শুধুই সমালোচনা করেন তারা তো উন্নয়ন দেখতে পান না। তারা তো ওই রকম, ওই যে পিঠে বেঁধেছে কুলো, কানে দিয়েছে তুলো আর চোখে দিয়েছে ঠুলো, তারা কোনো উন্নয়ন দেখতে পায় না। উন্নয়নের কথা আরো বলি লেখার জায়গা আছে, লিখে শেষ করতে পারবেন? মানে মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে আপনার লিখতে গিয়ে পেনের কালি শেষ হয়ে যাবে, খাতার পাতা ফুরিয়ে যাবে, কিন্তু উন্নয়নের লিস্ট ফুরাবে না। এত উন্নয়ন উত্তরবঙ্গে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফর চলাকালীন বিজেপির মধ্যে থেকে একটা পুরনো একটা নতুন অঙ্ক কিন্তু আবার সামনে উঠে আসছে। পুরনো অঙ্ক হচ্ছে, আপনারা জানেন যে বিজেপির যে নেতা রয়েছেন, বিধায়ক সাংসদ যারা রয়েছেন উত্তরবঙ্গে, তাদের সংখ্যাটা বেশি। তো তারা মাঝে মধ্যেই একটা কথা বলতে থাকেন যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়া উচিত, উত্তরবঙ্গ ভেঙে আলাদা রাজ্য হওয়া উচিত। বিজেপির মধ্যে থেকে কিছু নেতারা এই কথা বলেন, যেমন জন বার্লা তাদের মধ্যে একজন ছিলেন যিনি এই কথা বলতেন, এখন যদিও তিনি ফুল বদল করেছেন। কিন্তু বিজেপির মধ্যে থেকেই আবার আরেক দল নেতারা সঙ্গে সঙ্গে বলতে শুরু করে, না না, আমরা এটাকে একদমই সমর্থন করি না, আমরা অখণ্ড বাংলার পক্ষে, কোনো রকম বাংলা ভাগাভাগি আমরা চাই না। তো এবারে এই যে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে রয়েছেন, এই সময়টাতেও কিন্তু আবার এই উত্তরবঙ্গ ভেঙে আলাদা রাজ্য হোক, এই দাবিটাকে আবার উস্কে দিয়েছেন বিজেপির একজন বিধায়ক শঙ্কর ঘোষ। সেই শঙ্কর ঘোষ যিনি এর আগে বাম নেতা ছিলেন, বাম নেতা অশোক ভট্টাচার্যের খুব কাছের মানুষ ছিলেন, ঘনিষ্ঠ ছিলেন তিনি, এবং তিনি অশোক ভট্টাচার্যের উত্তরসূরি, রাজনৈতিক উত্তরসূরি, এই কথাটা বারবার বলা হতো। যাই হোক, তিনি রং বদল করে বিজেপিতে গেছেন এবং এখন তিনি বিজেপির বিধায়ক। তিনি সম্প্রতি হঠাৎ বলছেন, এই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মাঝখানেই তিনি বলছেন যে উত্তরবঙ্গ ভেঙে আলাদা রাজ্য হোক, এটা অনেকেই চায়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু আমরা অখণ্ড বাংলার পক্ষেই রয়েছে। এই যে বিজেপির তরফ থেকে একবার চাই একবার চাই না, আচ্ছা ঠিক আছে হলে ভালো হতো আলাদা রাজ্য, কিন্তু আমরা অখণ্ড বাংলার পক্ষে রয়েছি, এই যে কনফিউশন, এই যে কথা তারা বলেন, এই গরম এই ঠান্ডা, সেগুলো আবার দেখা যাবে কিনা সেটা একটা বিষয়। কিন্তু তার থেকেও বড় সাবস্টেন্সিয়াল যে তথ্যটি সামনে উঠে আসছে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরবঙ্গ সফরের পরপরই নরেন্দ্র মোদীও সম্ভবত উত্তরবঙ্গে আসতে চলেছেন। বিজেপির সাংসদ মনোজ টিগ্গা তিনি জানাচ্ছেন যে আগামী 29শে মে নরেন্দ্র মোদী আলিপুর দুয়ারে আসবেন, সভা করবেন, এই ইচ্ছা তিনি প্রকাশ করেছেন। তার জন্য জায়গা দেখা হচ্ছে, কোথায় হলে সুবিধা হবে সেই সমস্ত দিকে কিন্তু খোঁজখবর করা হচ্ছে। এবার নিঃসন্দেহে যদিও নির্বাচনের অনেকটাই বাকি রয়েছে, কিন্তু এই মুহূর্তে যদি নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসেন, সেক্ষেত্রে আলিপুরদুয়ারে বিজেপির যে কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা অবশ্যই মনোবল পাবেন। মনোজ টিগ্গাও এই কথাই বলছেন যে হ্যাঁ, নির্বাচনের অনেকটাই বাকি রয়েছে, 10 বছর পর আলিপুরদুয়ারে আসতে চলেছেন নরেন্দ্র মোদী। এর আগে 2011 এবং 2016 বিধানসভা নির্বাচনের সময় মাদারিহাটে তিনি এসেছিলেন। এবারে নরেন্দ্র মোদী যদি আসেন, 29শে মে যদি এই সভা হয়, তাহলে নিঃসন্দেহে জেলার যে বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মনোবল অনেকটাই বাড়বে। অতএব বুঝতেই পারছেন উত্তরবঙ্গ কিন্তু একটা মানে জমজমাট লড়াইয়ের মঞ্চ হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে। উত্তরবঙ্গ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং
বিজেপির মধ্যে যে সমস্ত বড় বড় সংঘাতগুলো তার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে। তারই সঙ্গে এখানে বলে রাখি, উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে সভা করেছেন সেখান থেকে তিনি এই বিষয়টা খুব স্পষ্ট করে দিয়েছেন যে উত্তরবঙ্গ থেকে রাজনৈতিক ফসল ঘরে তোলার জন্য এবারে তিনি যথেষ্ট আশাবাদী। তিনি আশা করছেন উত্তরবঙ্গ থেকে বেশ ভালো পরিমাণ সিট তৃণমূল কংগ্রেস এখন পাবে এবং তার জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমস্ত কাজ কিন্তু শুরু করা হয়ে গেছে। যেমন আজও মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেছেন এই কথা যে উত্তরবঙ্গে শুধুমাত্র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের মাধ্যমে, মানে উত্তরবঙ্গে উন্নয়নের জন্য যে আলাদা মন্ত্রক রয়েছে তার মাধ্যমে নয়, অন্যান্য দপ্তরের মাধ্যমেও নানা রকম প্রকল্প তৈরি করে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ঢালা হচ্ছে। এবং উত্তরবঙ্গে কতগুলো প্রকল্পে কত কত টাকা পয়সা দেওয়া হয়েছে তার তালিকা যখন আজ উনি পড়ছিলেন, একের পর এক ফিরিস্তি যখন দিচ্ছিলেন, এখানে এত কোটি, ওখানে অত কোটি, সেখানে অত কোটি, তখন আমি সত্যি মনে মনে ভাবছিলাম যে উনি আছেন এখন পাহাড়ে ঠিকই, কিন্তু দুদিন পরেই ওনাকে কিন্তু সমতলে ফিরতে হবে এবং সমতলে ফিরে ওনাকে অনেকগুলো হিসেব কষতে হবে, অনেক টাকা পয়সার হিসেব, টাকা পয়সা ওনাকে দিতে হবে। যেমন এই যে মহার্ঘ ভাতা, আপনারা জানেন যে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগী যারা রয়েছেন তাদের যে বকেয়া ডিএ তার 25% দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেখানে বলা হচ্ছে যে হিসেব করে দেখা যাচ্ছে এই বকেয়া ডিএর পরিমাণটা প্রায় 40,000 কোটি টাকা এবং এর 25% মানে হলো মোটামুটি 10,000 কোটি টাকা। তার মানে এই 10,000 কোটি টাকা আগামী দিনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের কোষাগার থেকে দিতে হবে। আই রিয়েলি ওয়ান্ডার যে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে কিভাবে এর হিসাবটা করছেন, কিভাবে এই টাকা কোথা থেকে বেরোবে, কি চিন্তা ভাবনা তারা করছেন আমি জানি না। নাকি এখনো পর্যন্ত তারা এটাই ভেবে চলেছেন যে না না এই টাকা দিতে হবে না, ঠিক কোথাও না কোথাও দিয়ে কাটিয়ে বেরিয়ে যাব, স্লিপ করে এদিক দিয়ে ওদিক দিয়ে কোথাও না কোথাও টেকনিক্যাল কিছু একটা বলে এই টাকাটা যাতে না দিতে হয় সেই ব্যবস্থা করব। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মঞ্চ থেকে তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রীয় সরকারকেও ঠুকেছেন এবং তিনি বলেছেন কেন্দ্র তো টাকা দিচ্ছে না, কেন্দ্র বঞ্চনা করছে, আমাদের এত এত টাকা পাওনা রয়েছে, 1 লক্ষ কোটি টাকার উপরে পাওনা রয়েছে, কিন্তু কেন্দ্র দিচ্ছে না। তাহলে আমাদের এই যে এত কাজ করতে হচ্ছে, প্রকল্প করতে হচ্ছে, তার টাকাগুলো কোথা থেকে আসবে? টাকাগুলো তো আর আকাশ থেকে পড়বে না, আমি তো আর ম্যাজিশিয়ান নই যে টাকাগুলো গুপি গাইন বাঘাবাইনের মতো আকাশ থেকে পড়বে না, তা হয় না, টাকাগুলো আসতে হয়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিশিয়ান নাই হতে পারেন, কিন্তু তিনি একজন শ্রুড পলিটিশিয়ান এবং এই কথাটা একদম পরিষ্কার যে উত্তরবঙ্গ থেকে রাজনৈতিক ফসল তোলার ক্ষেত্রে এবং আগামী বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটা সিট ঘরে তোলার ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আশাবাদী এবং সেদিকে তারা কাজ করা শুরু করে দিয়েছে। এবং এই যে এতগুলো প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে উত্তরবঙ্গে ঘোষণা করা হয়েছে, এই প্রকল্পগুলোকে কিন্তু আপনি বাস্তবায়িত হতে দেখতে পাবেন। আগামী বিধানসভা নির্বাচনের আগেই দেখবেন এই প্রকল্পের কাজ হয় শেষ হয়ে গেছে, না হলে কাজগুলো কিন্তু শুরু হয়ে গেছে, সেটা দেখতে পাওয়া যাবে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এত পদক্ষেপ উত্তরবঙ্গে নিচ্ছেন, এর উত্তরে বিজেপি তৈরি করে রাখতে পেরেছে কিনা, নাকি ফাইনালি এইবার দেখা যাবে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সাপমোচন হতে চলেছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।